ইন্দোনেশিয়ার এই গ্রামটিতে বিগত ১৫ বছরে কোনো আজানের শব্দ শোনা যায়নি। গ্রামটির সবাই মুসলিম হলেও তারা নামাজের আশেপাশেও নেই। এই সিচুয়েশনের জন্য এক শয়তান জিন দায়ী। এই ঘটনার উপরে বেস করে আজকের এই মুভির স্টোরি এখন আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মুভির শুরুতে আমরা গ্রামের একটি রাতের দৃশ্য দেখতে পাই, যেটি গ্রামের সাধারণ মানুষের একটি সাধারণ রাত। গ্রামের সবাই রাত হতেই দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে যেতে থাকে। সিন চলে যায় গ্রামের কেন্দ্রীয় চরিত্র মুলিয়ার বাসায়। এই গ্রামের সকল মানুষের উপরে মুলিয়ার কন্ট্রোল। মুলিয়ার আঙ্গুলের ইশারাতেই এই পুরো গ্রামটির মানুষ চলে। মুলিয়া তাদের সকল ধরনের সমস্যার সমাধান করে। মুলিয়ার বাসায় তার বাসার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো কালো জাদুর সাথে জড়িত। এখন যাকে দেখতে পাচ্ছেন সেটি মুলিয়ার শিষ্য লিম। লিমকে আমরা দেখতে পাই একটি বইয়ের মধ্যে একটি সিক্রেট চাবি লুকিয়ে রাখে। হঠাৎ লাইট অন অফের একটি অস্বাভাবিক সিচুয়েশনে পড়ে সেখান থেকে লিম টর্চ লাইট হাতে বের হয়ে এসে মুলিয়াকে খুঁজতে থাকে। হঠাৎ পাশের আক্ষেপ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতেই সে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে কিছুটা এগোতেই দেখে গাছের পাতা থেকে রক্ত ঝরে পড়ছে। ঠিক এমন সময় কেউ একজন জানি দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে গেল। কিছুটা এগোতেই লিম দেখতে পায় মুলিয়ার পড়ে থাকা লাশ। লাশটিতে হাত দিতেই মুলিয়ার শরীর থেকে মুলিয়ার মাথাটি একদম আলাদা হয়ে যায়। এটি দেখে লিম সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সিন চলে যায় ঠিক 12 ঘন্টা পূর্বে। সেখানে আমরা দেখতে পাই একটি ভিন্ন গ্রামে দুটি মেয়ে অভিনয় করছে এবং তা ভিডিও করছে তাদেরই বন্ধু বেগাস। এখানে আরেকটি মূল চরিত্র আইনন, তার সাথে আছে তার বান্ধবী রিন। সেখানে আইননকে আমরা বলতে শুনি আইননের স্বপ্ন সে মুলিয়ার মতো অলৌকিক শক্তির অধিকারী হবে। আইনন বলে সে মুলিয়ার মতো শক্তি পেতে চায়, যেটি দিয়ে সে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করবে এবং মানুষের উপরে জিন ভর করলে সে জিনদেরকে তাড়াবে। এটি শুনতেই তার বন্ধু বেগাস বলে যে যদি সে সত্যি এগুলো করতে চায় তবে সে নামাজ পড়ুক। এমন সময় আইননের কিছু একটা মনে পড়ে। সে তাৎক্ষণিক ওখান থেকে চলে আসে। আমরা দেখতে পাই আইনন একটি মাদ্রাসায় প্রবেশ করে। আসলে এই মাদ্রাসাটিতেই আইনন, রিন এবং বেগাস এখানে পড়ালেখা করে। আইনন এতিম হওয়াতে এই মাদ্রাসাতেই সে বড় হয়েছে। এই মাদ্রাসাটিতে কেয়ারটেকার আব্দুস তাকে বাবার মতো লালন পালন করেছে। মুলিয়া এখানে আসতেই টিভি ছেড়ে বসে পড়ে, কারণ এখন মুলিয়ার লাইভ শো হবে, যেটি দেখতেই সে এখানে এসেছে। যেখানে দেখানো হবে মুলিয়া কিভাবে মানুষকে জিন ধরলে তাদের জিন থেকে ছাড়ায় এবং কিভাবে মানুষের রোগ বালাই দূর করে। এখানে দেখাচ্ছিল মুলিয়া কিভাবে একজনের পায়ের রোগ ঠিক করে দেয়। আইনন মুলিয়ার ফ্যান, সে তার মতো হতে চায়। এর মধ্যেই তার পালিত বাবা রুমে এসেই তাকে মানা করে এগুলো না দেখতে, কারণ সে চায় না আইনন মুলিয়াকে ফলো করুক। যদিও এটিরও একটি কারণ আছে যেটি আমরা পরে জানতে পারব। পরের সিনে আমরা দেখতে পাই একজন গরিব লোক তার মেয়েকে নিয়ে মুলিয়ার কাছে এসে সে বড় লোক হতে চায়। লোকটির ভিতরে ডাক পড়তেই সে ভিতরে যায় আর তার মেয়ে নামাজ পড়তে পাশের একটি মসজিদে চলে আসে। নামাজ চলাকালীন সময়ে আমরা দেখতে পাই তার পেছনে দাঁড়িয়ে থাকা শয়তান জিনটা। এর পরের সিনে লোকটি মুলিয়ার কাছে গেলে মুলিয়া মন্ত্রতন্ত্র পড়ে তার হাতের উপরে ছুরি মেরে আঘাত করে। তারপর কিছুটা পানি ঢালতেই তার হাতের কাটা স্থানগুলো আবার ধীরে ধীরে নরমাল হতে শুরু করে। এরপর লোকটি তার বক্স খুলতে দেখতে পায় অনেক টাকা। এতগুলো টাকা দেখে লোকটি খুশি হলেও সে আরো টাকা চাইলে মুলিয়া জিজ্ঞেস করে সে তার কথা মতো মেয়েকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে কিনা। অর্থাৎ লোকটি তার মেয়েকে সাথে এনেছে মুলিয়ার কথা মতো তাকে বলি দিতে, মানে স্যাক্রিফাইস। পরের সিনে আমরা দেখতে পাই আইনন রিনের জন্য রাস্তায় অপেক্ষা করে। ঠিক ওই সময় কেউ একজন আইনন বলে ডাকে। সেখানে আইনন দেখতে পায় মুলিয়া। মুলিয়া বলে আমি জানি তুমি আমার মতোই হবে। এ কথা বলতেই মুলিয়া একটি ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে। এর মধ্যেই রিন সেখানে এসে আইননকে সামলাতেই দেখতে পায় সবকিছু স্বাভাবিক। সেখান থেকে বাসায় এসে আইনন নিউজে দেখে মুলিয়া মারা গেছে। ঠিক সেভাবেই তার লাশটি পাওয়া গেছে যেভাবে আইনন তাকে গলা কাটতে দেখেছে। এর মধ্যে আইনন জানতে পারে মুলিয়া তার বাবা ছিল। এটি জানতেই আইনন ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সে তো জানতো তার বাবা ছোটবেলাতেই মারা গেছে। এগুলো জেনে সে তার পালক বাবাকে জিজ্ঞেস করতেই আব্দুল জানায় এটা সে করতে বাধ্য হয়েছে আইননের মায়ের কথা মতো। আইননের মা তার মৃত্যুর কিছুদিন আগে তাকে আব্দুলের কাছে রেখে যায়। সাথে বলেছিল আইনন যেন কখনোই জানতে না পারে যে মুলিয়া তার বাবা ছিল। আইনন এগুলো শুনতেই আব্দুলকে বলতে থাকে সে আব্দুলের জন্য এতগুলো বছর তার বাবা ছাড়া এই এতিমখানাতে বড় হয়েছে, তাকে দোষারোপ করতে থাকে। আব্দুল এগুলো শুনে ভীষণ ভেঙে পড়ে আর বলে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, তোমাকে কখনো কোনো অভাব বুঝতে দেই নাই, তুমি যা চেয়েছো তাই দিয়েছি। ইভেন তোমার মা আমাকে অনেক টাকা দিয়ে গেলেও সেগুলো আমি কখনোই খরচ করিনি, তোমার জন্য রেখে দিয়েছি। এরপর আব্দুল তার মায়ের দেওয়া কিছু জিনিস এনে টেবিলে রাখে। সেখানে আইনন পাই কিছু টাকা, তার মায়ের গহনা, সাথে কিছু ফ্যামিলি পিকচার। আইনন ফ্যামিলি পিকচার দেখার পরে সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় সে তার বাবার জানাজায় যাবে। এরপর আইনন রিন আর বেগাসকে নিয়ে রওনা দিয়ে তারা একটি ট্রাকে করে ওই গ্রামটিতে যেতে থাকে। রাস্তায় আইনন তার নাম ধরে কাউকে ডাকতে শোনে।
আর অদ্ভুত কিছু একটা দেখতে পায়, যেটি তার বাকি বন্ধুরা দেখতে পারছিল। আইনুন কিছু বুঝে উঠতে পারে না। আইনুন তার বন্ধুদের নিয়ে মুলিয়ার জানাজায় হাজির। সেখানে সে অনেক মানুষের ভিড় দেখতে পায়, যারা সবাই ছিল মুলিয়ার ভক্ত। এখানে পরিচয় হয় মুলিয়ার শিষ্য লিমের সাথে। লিম আইনুনকে দিয়ে মুলিয়ার মতো কালো জাদু করাতে চায়, কারণ আইনুন ছিল তার বাবার ব্লাড। লিম আইনুনকে মুলিয়ার লাশের কাছে নিয়ে যায়। আইনুন মুলিয়ার হাতে একটি সিম্বল দেখতে পায়, যেটি ঠিক তার নিজের হাতেও রয়েছে। এরপর মুলিয়াকে নিয়ে যাওয়া হয় কবর দিতে, যেখানে মুলিয়ার জন্য গ্রামবাসী অনেক কান্না করছিল। আইনুন একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে লিম এখানে অদ্ভুত কিছু তন্ত্রমন্ত্র পড়ছে, যেটি জানা যায় পড়ার কথা। সে ভাবে হয়তো এটি গ্রামের কোনো ট্র্যাডিশন হবে। এরপর আইনুন পরিচয় হয় সারির সাথে। সারি মুলিয়ার তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর মেয়ে আইনুন নিজে, আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আমরা একটু পরে জানতে পারবো। এখানে দেখতে পাই লিম আইনুনকে বলে যে তার বাবা তার জন্য কিছু জিনিস রেখে গেছে, যেগুলো সে আইনুনকে দেখাবে। আইনুন একটি রুমে আসে, যেখানে মুলিয়ার ছবি দেখতে পায়। ধারণা করা যায় মুলিয়া এখানেই তার কালো জাদুর প্র্যাকটিস করে। মুলিয়া এখানে আসতেই দেখতে পায় পর্দার ওপারে অদ্ভুত কিছু হাঁটছে। সে পর্দা সরাতেই যাবে, ঠিক ওই সময় কোনো অদ্ভুত শক্তি তার উপরে অ্যাটাক করে বসে। তাৎক্ষণিক লিম চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়। লিম আইনুনকে একটি বই হাতে দিয়ে জানায় এটা তার বাবার। তার বাবা বইটি আইনুনের জন্য রেখে গিয়েছে। লিম তাকে জানায় মুলিয়া চাইতো সে যেন তার পথে চলে, তার সব শক্তি নিয়ে আইনুন যেন গ্রামবাসীর পাশে দাঁড়ায়। একথা শুনতে আইনুন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে সে তার বাবার মতো কিভাবে হবে। উত্তরে লিম বলে নেক্সট 3 রাতের মধ্যে এক রাতে আইনুনকে ওই সিক্রেট জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে সে তার বাবার শক্তি পাবে। আইনুনও তাতে রাজি হয়ে যায়। সকাল হতেই দেখতে পায় বেগাস গ্রামের একটি পরিত্যক্ত মসজিদে নামাজ পড়তে যায়, যেটি দেখে বুঝতে পারে এখানে অনেক বছর কেউ নামাজে আসে না। এখানে সে আজান দিতেই যাবে, তখনই লিন এসে তাকে আজান দিতে বাধা দিয়ে বলে তুমি নামাজ পড়তে চাইলে একাই পড়ো, বাট আজান দিও না, এই গ্রামের ট্র্যাডিশনে নামাজ নেই। বলেই সেখান থেকে লিম চলে আসে। বেগাস নামাজে বসতেই মনে হয় কেউ যেন তাকে ডাকছে। নামাজের সেজদায় যেতেই দেখে তার পাশে মুলিয়ার কাটা মাথা। বেগাস ভয় পেলেও নামাজ কন্টিনিউ করতে থাকে। নামাজ শেষ হতেই সে লক্ষ্য করে সে নামাজ পশ্চিম দিকে শুরু করলেও সে অদ্ভুতভাবে নামাজ পড়েছে পূর্ব দিকে, ঠিক যেদিকেই মুলিয়ার কবর দেওয়া হয়েছে। বেগাস আবারও পশ্চিমে দাঁড়িয়ে নামাজ আদায় করে। বেগাস রুমে আসতেই রিনের কাছে এই অদ্ভুত ঘটনার বর্ণনা দেয় আর আইনুনের জন্য অপেক্ষা করে। অনেক রাত হয়েছে, কিন্তু আইনুন বাসায় এখনো আসেনি। কিছুক্ষণ অপেক্ষার পর আইনুন আসতেই তাদের সাথে কোনো কথা না বলে ডিরেক্ট রুমে চলে যায়। পরের সিনে দেখতে পাই আমরা রিন এবং আইনুনকে, যেখানে রিন তার নখ কাটতে যেয়ে তার আঙ্গুল কেটে রক্ত বের হয়। রিন আইনুনের কাছে যেতেই আইনুন অদ্ভুত আচরণ করে, অনেকটা মুলিয়ার মতো কথা বলতে থাকে। এর মধ্যে বেগাস হঠাৎ আইনুনকে দেখতে পায় তার পেছনে। বেগাস বুঝতে পারে না আইনুন এখন আসলো, তাহলে আগে কে আসলো। আইনুনকে নিয়ে রুমে যেয়ে রিনকে বলে আইনুন তো মাত্র আসলো, তাহলে এতক্ষণ কে ছিল তাদের সাথে। বেগাস আর রিন বুঝতে পারে এখানে কোনো শয়তানের উপস্থিতি আছে। আইনুন শুনে বিশ্বাস না করে সে উল্টো তাদের আরো বলে তোমরা কাল এখান থেকে চলে যাও, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আমি এখানেই থাকবো। বেগাস আইনুনের হাত থেকে বইটি দেখতে চায় যে এটিতে কি আছে, বাট আইনুন কোনোভাবেই তা দেখাতে চায় না। এরপর আমরা মুভিতে নতুন একটি ক্যারেক্টার দেখতে পাই, যেটি আইনুনের দ্বিতীয় মায়ের সন্তান রেহমাত। রেহমত এবং সারি দুইজনই চিন্তিত যে আইনুন এখানে কেন এসেছে। তারা এই ব্যাপারে ডিসকাশন করে। এর মধ্যে আমরা দেখতে পাই সারি ঘুমোতে গেলে তার উপর থেকে চাদর আপনা আপনি নিচে নামতে থাকে। সে উঠতেই দেখে চাদরের মধ্যে রেহমাত কান্না করছে। রেহমাতকে জিজ্ঞেস করতেই রেহমাত বলে সে মুলিয়াকে দেখেছে। হঠাৎ এর মধ্যেই সারি দেখতে পায় রক্তাক্ত শরীর নিয়ে মুলিয়া তাদের দিকে এগিয়ে আসছে। পাশে রেহমাতকে ডাকতেই দেখে সেই শয়তান তার পাশে তার দিকে তাকিয়ে আছে। শয়তানটি রেহমাতের উপরে ভর করেছে। পরের সিনে দেখতে পাই লিম আইনুনকে সেই গোপন জায়গাটাতে নিয়ে এসেছে, যেটার কথা আইনুনকে বলেছিল। সেখানে দেখলাম কিছু মন্ত্রতন্ত্র পড়ে তাকে একটি ছুরি দিয়ে 2 পায়ে আঘাত করে কেটে ফেলে। আইনুনকেও কিছু মন্ত্র পড়তে দেয়। আইনুন মন্ত্র পড়তেই দেখে শয়তানটি এসে তার পায়ের রক্ত চেটে খাচ্ছে। পরের সিনে দেখতে পাই আইনুন গ্রামের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে হাঁটছে, আর গ্রামের সকল মানুষ ধীরে ধীরে বের হয়ে আইনুনের পেছনে হাঁটতে থাকে, ঠিক যেমনটা মুলিয়ার পেছনে তারা চলত। রেহমত এই অবস্থা দেখেই ভয়ে বেগাসের কাছে এসে বলে তোমরা যদি আইনুনের ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, কারণ আইনুনের উপর
খুব শীঘ্রই শয়তান ভর করবে। বেগাস বুঝতে পারে না কি বলছে রেহমাত। রেহমাত বলে, তুমি আজান দাও, তাহলে বুঝতে পারবা এখানে কি চলছে। বেগাস রেহমাতের কথা মতো যখনই আজান দিতে শুরু করে, গ্রামের সকল মানুষ অদ্ভুতভাবে কষ্ট পেতে থাকে। কেউ অসুস্থ হয়ে পড়ে, কারো আবার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, এমনকি আইনুনও অসুস্থ হয়ে পড়ে। যেখানে দেখা যায় আইনুনের শ্যাডো মিররে আইনুনকে দেখে হাসতে থাকে। এমনকি বেগাসের নিজেরও গলা থেকে রক্ত বের হতে থাকে। তাতে বেগাস আজান দেওয়া বন্ধ করতেই সবকিছু নর্মাল হতে শুরু করে। বেগাস বুঝতে পারে এখানে নিশ্চয়ই এভেল মানে শয়তানের উপস্থিতি আছে, যা ঠিক করতে তাকে নামাজ পড়তে হবে। বেগাস তাৎক্ষণিক আইনুনকে সাথে নিয়ে নামাজ পড়তে বসে। রিন আর রেহমত তাদের পাহারা দিতে থাকে। হঠাৎ বেগাস দেখতে পায় আইনুন পজেসড হয়ে অদ্ভুত আচরণ শুরু করেছে। আইনুন রেহমতের উপর অ্যাটাক করে বসে। রেহমতকে মেরেই ফেলবে, ঠিক ওই সময় সারি এসে রেহমতকে সেভ করে। এর মধ্যে আইনুনের জ্ঞান ফিরে আসে, বাট সে কিছু বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এরপরে গ্রামের সবাইকে নিয়ে লিম এসে তাদের সাথে চিল্লায় আর বলে, তোমরা এই গ্রামের ট্র্যাডিশনের সম্মান করছো না, যেটাতে এই গ্রামের সকল মানুষকে সাফার করতে হচ্ছে। তোমরা যদি এই গ্রামের ট্র্যাডিশনকে সম্মান করতে না পারো, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। এর মধ্যে আইনুন সারিকে জিজ্ঞেস করে, এই গ্রামে চলছে এটা কি? রেহমাত তার উত্তরে বলে, আমাদের বাবা কোনো ভালো মানুষ ছিল না। সাথে আইনুন এটাও জানতে পারে তার দ্বিতীয় মায়ের মৃত্যু হয়েছে তার বাবার জন্য, যার লাশটিও কেউ এখন পর্যন্ত দেখতে পারেনি। সাথে রেহমতের পার্টিও কখনো মুলিয়া ঠিক করে দিতে পারেনি। আইনুন তার বাবার বিরুদ্ধে কথাগুলো কেন জানি সহ্য করতে পারে না। সে মানতে পারে না যে তার বাবা একটি কালো জাদু প্র্যাকটিস করত। পরদিন সকালে বেগাস আর রিন এই গ্রাম ছেড়ে নিজেদের গ্রামে চলে যেতে চায়, সাথে আইনুনকেও নিয়ে যেতে চায়, বাট আইনুন তাদের সাথে যেতে রাজি হয় না। রেহমত তাদের রুমে নিয়ে আসে। তাদের মাথায় একটা ব্যাপার চলতে থাকে যে মুলিয়া যাদেরকে ট্রিটমেন্ট দিত তারা কেউ কখনো কেন নামাজ পড়তে পারেনি। রেহমত তার বাবার ব্যাপারে অলরেডি কিছু রিসার্চ করে রেখেছিল। সে কিছু ইনফরমেশন বেগাস আর রিনকে দিয়ে দেয়। রেহমতও জানতে চায় তার বাবা এইসব এনার্জি আসলে পাইতো কোথা থেকে। রেহমত এটাও বলে তার বাবা যখন এসব শুরু করে, গ্রামের সবাই তাদের কাজ ছেড়ে দিয়ে মুলিয়ার উপর ডিপেন্ডেবল হয়ে পড়ে। এমনকি সবাই টাকা পয়সার জন্যও তার বাবার কাছেই আসতো। এরপর রেহমত বেগাস আর রিনকে বাসার বেসমেন্টে একটি গোপন রুমে নিয়ে যায়। সেখান থেকে গোপন সেই চাবিটি নিয়ে বেসমেন্টের গোপন রুমটি খুলে প্রবেশ করে। বেগাস আর রিন ভিতরে ঢুকতেই রিন সবকিছু ভিডিও করতে থাকে। সেখানে সে দেখতে পায় মুলিয়ার একটি ছবি, যেখানে তার হাতে ছিল একটি তসবিহ। ভিডিও করতেই তার ভিডিওতে সাদা কাপড়ে কারো উপস্থিতি দেখতে পায়। হঠাৎ সেটি রিনকে অ্যাটাক করে বসে। বেগাস দৌড়ে এসে কোনো রকমের রুম থেকে বের হতেই আরেকটি বন্ধ দরজা দেখতে পায়। রিনের চুলের পিন দিয়ে দরজাটি খুলতেই যাবে, হঠাৎ অনেকগুলো কালো হাত দরজার চারপাশ থেকে বের হয়ে তাদের রুমের ভিতরে টানতে থাকে। দুজনেই দোয়া পড়তে পড়তে বের হয়ে আসার ট্রাই করতেই সামনের দরজাটি বন্ধ হয়ে যায়। পেছনে ঘুরতেই দেখে অনেকগুলো মানুষ তাদের দিকে মাথা নুয়ে সেজদা দিয়ে আছে। কোনো রকমে সেখান থেকে তারা জীবিত ফিরে আসে। পরের সিনে দেখতে পায় আইনুন পজেসড অবস্থায় বাহিরে হাঁটতে থাকে, যেখানে গ্রামের সমস্ত মানুষ তার কাছে এসে অ্যাজ এ লিডার তাকে রেসপেক্ট করে। রেহমত দৌড়ে এসে তার মাকে সবকিছু জানাতেই সারি সিদ্ধান্ত নেয় তারা দুজনই এখান থেকে এক্ষুনি চলে যাবে। অন্যদিকে গ্রামের সবাই আইনুনের কাছে তাদের সমস্যার কথা বলছে, আর আইনুন তাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। এরকম অবস্থায় বেগাস আর রিন সেখানে এসে আইনুনকে বেগাস তার জ্যাকেট খুলে তার মাথায় দিয়ে তাকে নর্মাল করার ট্রাই করে, কিন্তু আইনুন বেগাসকে আঘাত করে দূরে ফেলে দেয়। তারা বুঝতে পারে না আইনুনকে তারা কিভাবে নর্মাল করবে। তারা সারির কাছে হেল্প চাইতে গেলে তারা বুঝতে পারে সারি আর রেহমত অলরেডি গ্রাম ছেড়ে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই আইনুন পুরোপুরি পজেসড অবস্থায় শয়তানের মতো বিহেভ করতে থাকে। এর মধ্যে লিন তাকে দেখায় মুলিয়ার কিছু স্টোরি, যেখানে আমরা দেখতে পাই মুলিয়াকে কালো জাদু করতে, যেখানে তার সব শক্তি শয়তান জিন থেকে আসতো। আর যখনই এটি একদিন সারি জানতে পারে, সারি অনেক রেগে যায়, কারণ সে বুঝতে পারে সে যে বাচ্চাটির মা হতে চলেছে, এভাবে চলতে থাকলে তার বাচ্চাটি একদিন জাস্ট মুলিয়ার স্যাক্রিফাইস হয়ে যাবে, যেখানে সারিকে মেরে ফেলবে আর তার বাচ্চা একটি কার্স হয়ে বেঁচে থাকবে এই দুনিয়াতে। এটি একমাত্র কারণ যার কারণে আজ পর্যন্ত মুলিয়ার কোনো ওয়াইফ বেঁচে থাকতে পারেনি। সবাইকে সে মেরে ফেলেছে অ্যাজ এ স্যাক্রিফাইস। ঠিক ওই মুহূর্তে যখনই মুলিয়া বুঝতে পারে তার ওয়াইফ তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, মুলিয়া সারিকে মেরে ফেলতে চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে রেহমত চলে আসে আর চাকু দিয়ে মুলিয়ার মাথায় আঘাত করে শরীর থেকে মাথাটি আলাদা করে ফেলে, আর লাশটি টেনে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রাখে। এদিকে আইনুনকে রুমে দেখা যায়, যেখানে গ্রামের সবাই মাথা নিচু করে আইনুনকে সেজদা দিতে থাকে। হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে রেহমত আর সারিকে খুঁজতে থাকে, কারণ সে ততক্ষণে জেনে যায়
মুলিয়াকে কে হত্যা করেছিল। আইনুন রেহমতকে খুঁজে বের করে। মুলিয়ার মৃত্যুর বদলা নিতে রেহমতের উপর অ্যাটাক করে, যেখানে সারি পেছন থেকে আইনুনের পায়ে আঘাত করে। রেহমত সেখান থেকে দৌড়ে আসতেই বেগাসকে পেয়ে যায়। তাদের সবকিছু বলতেই তারা এসে দেখে সেখানে কেউ নেই। তারা সারিকে বাঁচানোর চেষ্টা করবে। তারা মুলিয়ার বাসার বেসমেন্টে যেয়ে বইটি পড়তে শুরু করে, কারণ তারা জানতো নিশ্চয়ই এই সমস্যার সমাধান এই বইটিতেই লেখা থাকবে। যেখানে একটি পেজে তারা লেখা দেখতে পায় যে যখন কোনো মানুষ এই শয়তান জিনের পজেসড হয়, তখন একমাত্র তার আপন কোনো রক্তের সম্পর্কের কেউই তাকে মারতে পারবে, যার কারণে অন্য কেউ না, একমাত্র রেহমাতই তার বাবাকে হত্যা করতে পেরেছিল। তারা বুঝতে পারে এভিলকে শেষ করতে চাইলে আইনুনকে একমাত্র হত্যা করতে পারে রেহমাত। কিন্তু এটাও তো হতে পারে আইনুনকে হত্যার পর সকল এভিল রেহমতের উপরে ভর করবে। তাই তারা অন্য কোনো পন্থা খুঁজতে থাকে। তারা একটি বিকল্প পন্থাও পেয়ে যায়, যেটি ছিল তারা সহ গ্রামের সবাই মিলে এখানে নামাজ পড়বে। বাট গ্রামের সবাইকে নামাজ পড়াবে কিভাবে, যেটি ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ এই গ্রামের সবাই তো এখন এভিলের উপরে বিশ্বাস রাখে। ঠিক এমন সময় বাহিরে পজেসড আইনুন সারিকে টানতে টানতে বাসার দিকে নিয়ে আসতে থাকে আর বলতে থাকে রেহমত যদি বাইরে না আসে সে তার মাকে এখানেই মেরে ফেলবে। এর মধ্যেই রেহমত সেখানে এসে চিল্লাতে থাকে আর গ্রামের সবাইকে তার বাবার সত্যটা বলতে থাকে যে তার বাবা কোনো ভালো মানুষ ছিল না, সে এক শয়তান ছিল যে তার শখ পূরণ করার জন্য সে তার আপন মানুষদের আত্মা শয়তানদের কাছে স্যাক্রিফাইস করে শয়তানদের থেকে পাওয়ার নিত। যেভাবে সে তার সব ওয়াইফকে মেরে ফেলেছে আর সাথে তার নিজের সন্তানকে কার্স বানিয়ে রেখে দিয়েছে। এসব শুনে আইনুন অনেক রেগে যায় আর রেহমতকে মারতে এগিয়ে আসে। আর এই সময় সারি আবারও তার পায়ে আঘাত করে। তাতে আইনুন আরো রেগে গিয়ে পাশ থেকে পড়ে থাকা একটি পাথর দিয়ে সারির মাথায় আঘাত করে সারিকে ওখানেই মেরে ফেলে। আর এই সবকিছু গ্রামের মানুষ দেখতে পেয়ে বুঝতে পারে আইনুন কোনো স্বাভাবিক মানুষ না, তার মধ্যে শয়তান ভর করেছে। সবাই মিলে আইনুনকে ধরে একটি গাছের সাথে বেঁধে ফেলে। ঠিক ওই মুহূর্তে লিম সেখানে চলে আসে আর জানা যায় আসলে এই সব কিছুর পিছনে লিনের হাত ছিল। তার মেয়ে অনেক অসুস্থ ছিল। তার মেয়ের চিকিৎসা করার আগেই মুলিয়া মারা যায়। সে জানতো মুলিয়ার পরে আয়নি ছিল একমাত্র যে তার বাবার সমস্ত শক্তি কাজে লাগাতে পারবে এবং লিমকে সাহায্য করতে পারবে, যার কারণে সে জেনে শুনে মুলিয়ার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে দেয় আর আইনুনকে এখানে আনতে বাধ্য করে। আর তখন নিজেই রিচুয়াল করে আইনুনের বডিতে শয়তানকে নিয়ে আসে। এসব আইনুন শুনতেই লিমকে গলা চিপে উপরে উঠিয়ে লিনকে মেরে ফেলে। আর আইনুন চিল্লায় বলতে থাকে আইনুন এখন শুধু আমার, ওর বডিতে এখন শুধু আমার কন্ট্রোল থাকবে। এসব দেখে বেগাস দোয়া পড়তে থাকে। ততক্ষণে রুম থেকে জোরে চিল্লানোর আওয়াজ শুনতে পায় সবাই। আওয়াজ শুনতে সবাই বেসমেন্টে প্রবেশ করে দেখে এখানে লাশ দিয়ে ভর্তি ছিল এই রুমটি, যেখানে লাশগুলোকে উল্টো করে বাঁধানো ছিল। আসলে এইগুলো ছিল সেই সকল স্যাক্রিফাইস যেগুলি মুলিয়া শয়তানের পাওয়ার অ্যাচিভ করার জন্য শয়তানদেরকে ডোনেট করেছিল। ঠিক ওই মুহূর্তে সেখানে আইনুন এসে হাজির, যেখানে তাৎক্ষণিক সেখানকার প্রত্যেকটি লাশ আইনুনের সামনে সেজদা দিয়ে বসে পড়ে। গ্রামের সবাই এসব দেখে অবাক হয়ে যায়। এদিকে আইনুনের শরীরে থাকা শয়তান হাসতে হাসতে বলতে থাকে শুধু আমার উপর বিশ্বাস রেখে এই গ্রামের মানুষ সবাই গড় থেকে বিশ্বাস উঠিয়ে ফেলেছে। এই কথা বলেই গ্রামের সকল মানুষকে তার সামনে সেজদা করায়। বাট এখানে বেগাস পুরোপুরি সেজদাতে যায় না, কারণ সে তখনও গডকে বিশ্বাস করত। সে জোরে জোরে তখনও দোয়া পড়তে থাকে। তার পিছে পিছে গ্রামের সকলে দোয়া পড়তে শুরু করে এই শয়তান থেকে মুক্তি লাভের আশায়, যার কারণে আইনুন নিচে পড়ে ছটফট করতে থাকে। আর যেখানে শয়তান পরাজিত হয়ে আইনুনের বডি থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গ্রামের সবাই পবিত্র অবস্থায় নামাজ পড়তে আসে আর নিজেদের পাপের জন্য মাপ চাইতে থাকে। ঠিক ওই মুহূর্তে আমরা আবারও আইনুনকে দেখতে পাই পজেসড অবস্থায়, যেখানে তার পাশে শয়তান এসে তাকে তার বাবার রাস্তায় চলতে ইশারা দিচ্ছে। কিন্তু এইবার আমরা দেখতে পাই আইনুন যেহেতু বরাবরই আল্লাহকে বিশ্বাস করত, তাই এই মুহূর্তেও সে আল্লাহকে স্মরণ করে, যার কারণে শয়তান আবারও পরাজিত হয়ে আইনুনের শরীর থেকে চিরতরে বের হয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই আজ সারির জানাজা। তার জানাজাতে তার গ্রামের সবাই ভীষণ রকম কষ্ট পাচ্ছে। সেখানে সারিয়ের সাথে আরো যতগুলো লাশ ছিল স্যাক্রিফাইসের জন্য সবগুলো লাশকে কবর দিয়ে দেওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পাই আইনুনের সাথে দেখা করতে আসে তার পালিত বাবা। আইনুন তাকে দেখে ভীষণ খুশি হয়। মুভির লাস্ট সিনে দেখানো হয় বেগাস মুলিয়ার বইটি আব্দুলের কাছে দিয়ে দেয়, যেখান থেকে সে শয়তানের পাওয়ার নিয়ে থাকে। বইটি দিয়ে বলে বইটি কোনো বড় আলেমের কাছে দিয়ে কিছু একটা করতে, যাতে শয়তানের সমস্ত পাওয়ার গুলো এখানেই শেষ করে দেওয়া যায়। আর এখানেই শেষ হয় ইন্দোনেশিয়ার এই দুর্দান্ত হরর মুভিটি। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।